বিভোরের কথা শুনে বিষম খেল রুহি। এই ডাক্তার নির্ঘাত পাগল হয়ে গিয়েছে। সবার সামনে এসব কি বলছে? রুহি নিচু গলায় বলল, এসব কি বলছেন আপনি? কেন? ঠিকই তো বলছি। দেখুন, আপনার সাথে ফাজলামি করার মুড আমার নেই। আমি তো সত্যি বলছি। আপনার এসব কথা গার্লফ্রেন্ডকে বলতে পারেন, উনি নিশ্চয়ই খুব খুশি হবে। তুমি হওনি? আমি হব কেন? আমার মতো ছেলে তোমার সাথে থাকতে চেয়েছে, এটা তো অনেক খুশির কথা, তাই না? মোটেও না। তুমি তো আরো বেশি খুশি হয়েছ, তাই না? আমাকে মগা মনে হয় আপনার? মগা? সেটা কি? আমার হাত ছাড়ুন। নেভার। আমি কিন্তু রেগে যাচ্ছি। সো হোয়াট? আমি আজ তোমার সাথেই ঘুমাবো। আমার সাথে কেন ঘুমাবেন? বাসায় কি ঘর কম পড়েছে? জানি না। বিভোরের কথাবার্তায় বিরক্ত হচ্ছে রুহি। সবার মনোযোগ টিভির দিকে। রুহির ঘুম পাচ্ছে। তাই উঠে চলে আসতে নিলেই টের পেল ওর হাত এখনো চেপে ধরে রেখেছে বুড়ো ডাক্তার। হাত ছাড়ুন। কোথায় যাচ্ছ? আপনাকে বলতে ইচ্ছুক নই। রুহি ঝটকা দিয়ে বিভোরের হাত ছেড়ে দ্রুত ঘরে এসে দরজা বন্ধ করে দিল। পেয়েছে কি লোকটা? রুহিকে সস্তার প্রেমিকা মনে হয়। কিভাবে বলতে পারে রাতে একঘরে ঘুমাবে? যদি বউ হিসেবে মানত তাহলে কথা ছিল। জোর করে আজ ওর হাতে খেয়েছে, এখন আবার উল্টাপাল্টা কথা বলছে। কি ভয়ঙ্কর কথা, একঘরে নাকি ঘুমাবে? ভাবতেই ঘাম ছুটে গেল রুহির। অসহ্য। ওদিকে বিভোর হাসতে হাসতে খুন। মেয়েটাকে চমকে দিয়ে ওর ভালো লাগছে। ঘরে এসে শুয়ে পড়ল। নাদিরার বাসায় থাকায় রুহিকে কাছে পাচ্ছে, কিন্তু কদিন পরে বাসায় চলে গেলে তো আর দেখতে পারবে না। কি করবে বিভোর? মনটা বড্ড খারাপ হয়ে গেল। সারা রাত ছটফট করতে করতে ভোরবেলা চোখ লেগে এলো বিভোরের। আজ ইভার রিসেপশন। বেলা গড়াতেই গেস্টরা বাসায় আসতে শুরু করল। এখান থেকে সবাই একসাথে ইভার শ্বশুরবাড়ি যাবে। নাদিরা বাসার দারোয়ানকে লিস্ট ধরিয়ে বাজার করতে পাঠালেন। দই, মিষ্টি আর বাদবাকি সবকিছু। মেয়ের শ্বশুরবাড়ি যাবে, এটুকু তো নিতেই হয়। বিভোরকেও সাথে পাঠালেন জোর করে, যেতেই চাচ্ছিল না। জোরাজুরি করাই বাজারের ব্যাগ হাতে দারোয়ানের পিছু গেল। দুপুর ৩টে। আজ সূর্য এতটাও তপ্ত নয়। মেঘ করেছে আকাশে। বাতাসও ঠান্ডা। মেহমানরা যারা যাবে সবাই রেস্ট নিচ্ছে ভেতরের আর উপরের রুমগুলোতে। তারপর রেডি হতে হবে। সব কাজ সামলে রুহি গিয়েছে গোসল করতে। নাসিমা, নাদিরা সব গোছগাছ করে চা গল্প করছে। সোফায় বসে আছে বিভোরের বাবা। বাবর চৌধুরীর এক হাতে পত্রিকা, অন্য হাতে চায়ের কাপ, আয়েশ করে চা খাচ্ছে। এমন সময় ৩টা বাজারের ব্যাগ হাতে ঢুকল বিভোর। যাচ্ছে তাই অবস্থা। পুত্রকে হাতে পায়ে কাদা মাখানো অবস্থায় দেখে হাত থেকে চামচ পড়ে গেল বাবর চৌধুরীর। পেট ফেটে হাসি আসছে। হু হা করে হেসে উঠলেন তিনি। বললেন, গরুর ডাক্তারের একই অবস্থা হয়েছে রে। ও ডাক্তারের মা, দেখে যাও তোমার ইডিয়ট পুত্রের কাণ্ড। বিভোরের মাথা গরম হয়ে গেল। একে তো পুরো শরীরে জাংকাবার বাবার গা ঝালানো কথা। নাসিমা স্বামীর হাকডাক শুনে দ্রুত এলেন। বিভোরকে এই অবস্থায় দেখে আহত গলায় বললেন,
এই কি অবস্থা হয়েছে তোর? নাদিরা জিজ্ঞেস করলেন। কোথাও পড়েটরে গিয়েছিলি নাকি? বিভোর দরজায় দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল। রাস্তায় খাদ ছিল, বাজার থেকে আসার পথে হঠাৎ একটা গাড়ি সেই খাদের উপর দিয়ে চলে যায়। সব এসে আমার গায়ে পড়ে। ছি! বাবর চৌধুরী পুত্রের অসহায় অবস্থার পূর্ণ সুযোগ নিলেন। বললেন, বাবার সাথে বেয়াদবি করলে কি হয় বুঝতে পেরেছিস? রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে, ভুলে যাস না। বিভোর মাকে বলল, আমাকে ফ্রেশ হয়ে আসতে দাও। যা বাবা। বিভোর দ্রুত নিজের ঘরে গেল। ওখানে গিয়ে ওর চোখ ছানাবড়া হয়ে গেল। মেহমানদের কয়েকজন বসে গল্প করছে। এই অবস্থায় ওদের সামনে যাওয়া মানে নিজেকে হাসির পাত্র করা। বিরক্ত হয়ে বিভোর অন্যান্য ওয়াশরুমগুলো পর্যবেক্ষণ করে এলো। একটাতে কেউ গোসল করছে, অন্যটাতে একটা বুয়া কাপড় ধুচ্ছে। এতক্ষণ ময়লা আর জীবাণুযুক্ত কাপড় গায়ে দিয়ে রেখে বিভোরের গা গুলিয়ে উঠল। এই বিষয়গুলোতে ও বেশ সেনসিটিভ। মনে হচ্ছে এক্ষুনি গোসল না করলে দমবন্ধ হয়ে মারা যাবে। বিভোর দ্রুত নিচে নেমে এলো। নাসিমাকে এই ঘটনা জানালো, কিন্তু কোথাও কোনো ওয়াশরুম ফাঁকা পাওয়া গেল না। হঠাৎ বিভোরের মনে হল রুহির ওয়াশরুম খালি পাওয়া গেলেও যেতে পারে। মাকে জানিয়ে বাধ্য হয়ে বিভোরকে রুহির ওয়াশরুমে যেতে হল। কারণ ওর ঘরের ওয়াশরুমটাই ফাঁকা ছিল। রুহি সদ্য গোসল সেরে রেডি হচ্ছিল, তখনই কর্দমাক্ত বিভোর এসে বলল, তোমার ওয়াশরুম ফাঁকা আছে? রুহি বড় বড় চোখ করে বলল, আপনার এই অবস্থা কেন? অ্যাক্সিডেন্ট। জি ফাঁকা আছে। আর কোনো কথা না বলে বিভোর তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকল। রুহির হাসি পেল, কিন্তু হাসাহাসি বন্ধ করে সাজগোজে মন দিল। লাল রঙের সালোয়ার কামিজে খুব সুন্দর দেখাচ্ছিল। চুলগুলো ছেড়ে দিল পিঠের উপর। হালকা মেকআপ করল। পার্স গোছাতে যাবে তখনই বাথরুমের দরজায় ধ্রিমোদ্রাম শব্দ হতে লাগল। রুহি চমকে উঠল। কোথা থেকে শব্দ হচ্ছে দেখার জন্য বাইরে গেল। কিন্তু ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। শব্দের উৎস খুঁজতে গিয়ে মাথায় এলো উল্লুক ডাক্তার ওর ওয়াশরুমে। এই লোকটা এরকম করছে কেন? দরজার সামনে দাঁড়িয়ে রুহি জিজ্ঞেস করল, আপনি এরকম করছেন কেন? ভেতর থেকে বিভোর ওর দিল, আমাকে একটা হেল্প করো। রাগত স্বরে রুহি বলল, কিসের হেল্প? এরকম অভদ্রের মতো দরজা ধাক্কাধাক্কি করছেন কেন? বাসায় অনেক মেহমান আছে, তারা কি ভাববে? বিভোর বলল, আই ডোন্ট কেয়ার। ডিসগাস্টিং। কথা না বলে চুপচাপ আমাকে একটা টাওয়াল দাও। রুহি বিরক্ত হয়ে বলল, কেন? আপনি টাওয়াল আনেননি? তাহলে কি চাইতাম তোমার কাছে? টাওয়াল লাগবে না, কাপড় পরে বেরিয়ে আসুন। আরে বাবা, আমি কিছুই আনিনি। তুমি কি চাচ্ছ আমি এমনি বেরিয়ে আসি? ওকে, ডোন্ট মাইন্ড। রুহি বিভোরের অসংলগ্ন কথাবার্তায় হতভম্ব হয়ে গেল। কি সব বলছে ও? না না, দিচ্ছি আমি। কিন্তু আপনি তো অন্যের জিনিস ইউজ করেন না। কে বলেছে? আপনার আম্মু। করি না। কিন্তু তোমারটা করতে তো অসুবিধা নেই। আফটার অল আমার বউ হও তুমি। আমার জিনিস তোমার, আবার তোমার সবকিছু আমার। রুহি স্তব্ধ হয়ে গেল। বউ? বিভোরের বউ? বাথরুম থেকে বিভোর রুহিকে তাড়া দিল।
রুহি দ্রুত বারান্দায় গেল তোয়ালে আনতে। ওদিকে রুহিকে চমকে দিয়ে ভেতরে হেসে কুটি হচ্ছে ডাক্তার। আচ্ছা, মেয়েটাকে আরেকটু চমকে দিলে কি হয়? না থাক, সবাই তাড়া দিচ্ছে। তাড়াতাড়ি বেরুতে হবে। দরজার অল্প একটু ফাঁক দিয়ে রুহি বিভোরের হাতে টাওয়াল দিল। মনে মনে হাজারটা গালি দিল রুহি। ভাবখানা এমন যে রুহি ওর কলিজার বউ। হুহ। 2 মিনিটে ওয়াশরুম থেকে বেরিয়েই রুহির সামনে পড়ল বিভোর। তোয়ালে পরিহিত বিভোরকে দেখে লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে অন্যদিকে সরে গেল। বিভোর আচমকা হুট করে রুহির হাত টেনে ধরল। একটান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। তারপর হুট করেই চুমু খেয়ে বসল ওর গালে। কাঠ হয়ে গেল রুহি। এটা কি করল বিভোর? সত্যি এটা ডাক্তারবাবু? সুন্দরী মেয়ে দেখে কি নিজেকে কন্ট্রোল করতে পারেনি। রুহি তো চায় বিভোর ভালোবেসে ওকে নিজের জীবনসঙ্গী করুক, ওর মন বুঝতে পারুক। এরকম তো ভাবেনি বিভোরকে। সুযোগের সদ্ব্যবহার করেছে। কান্না চলে এলো রুহির। ও কারো ভালোবাসারই যোগ্য নয়, সবাই শুধু ওকে নিজের কাজে ব্যবহার করে। তবে ইভানাদিরা বাদে। ওরা রুহিকে কতটা আপন ভাবে সেটা ওরা নিজেরাই জানে না। এই মানুষগুলো না থাকলে রুহির অস্তিত্বই হয়তো থাকত না। ওকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে এলো বিভোর। আচ্ছামতো চমকিয়েছে রক্তজবা। লাল টুকটুকে জামাতে সদ্য ভোরের আলোতে ফুটে ওঠা জবা ফুলের মতোই লাগছিল মেয়েটাকে। লজ্জায় মিশে যাচ্ছিল বিভোরকে দেখে। রুহিকে ওরকম টমেটোর মতো লজ্জায় লাল হতে দেখে বিভোর নিজেকে আটকাতেই পারেনি। রাতুলদের বাড়িটা দোতলা। সামনে ছোট্ট একটা বাগান। সেখানে বাহারি ফুলের গাছ লাগানো। বাতাসের সঙ্গে ভেসে আসছে হাসনাহেনা, কামিনী ফুলের সুবাস। গেইটের কাছে লাগানো কামিনী গাছটাতে সাদা রঙের অসংখ্য ফুল ফুটেছে। গন্ধে মম করছে চারিপাশ। বিয়েবাড়ি উপলক্ষে বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভেতরের ঘরগুলো থেকে মানুষের হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। সে সময় ঘর থেকে বেরুতে দেখা গেল রাতুলকে। শ্বশুরবাড়ির লোকজনদের দেখতে পেয়ে মুখে লজ্জার আভা দেখা গেল রাতুলের। এগিয়ে এসে সালাম করল নাদিরা, নাসিমাকে। সারা বাড়িতে এক প্রকার হইচই লেগে গেল। রাতুলের বাবা মা, চাচা চাচি সহ অন্যান্য আত্মীয়রা খুবই মিশুক। ওদেরকে আপ্যায়ন করা হলো মিষ্টি শরবত দিয়ে। বিভোর কিছু খেল না। সারাক্ষণ চোখগুলো খুঁজে ফিরছে রুহিকে। ও এসেই ইভার কাছে চলে গিয়েছে। ইভাকে বেগুনি রঙের সুতির শাড়ি পরানো হয়েছে। রুহি মুখটা হা করে বলল, ওয়াও, তোমাকে তো পুরাই দীপিকা পাড়ুকোনো লাগছে আপু। ধুর বাল। ধুর বাল মানে? এই শাড়ি নিয়ে মহা ঝামেলায় আছি। কেন? কি হয়েছে? বললে বিশ্বাস করবি না রে রুহি। এই উদ্ভট পোশাক পরে সকালে 2 বার পিছলিয়ে পড়ে গিয়েছি। রুহি হাসতে হাসতে বলল, ধরল কে তাহলে? ইভা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তুই কি ভাবছিস সেটা সিনেমা? রাতুল এসে হিরোর এন্ট্রি নিবে? তাহলে ভুল। আমি নিজেই কোনোমতে খাটের কোণা ধরে বেঁচেছি। লেইম এক্সকিউজ আপু। বিশ্বাস না করলে নাই। ভালো শাড়ি পরবে কবে? পার্লার থেকে মেয়েরা আসছে। ওরা এলেই ঠিকঠাক হব। ওহহ আচ্ছা। রুহির হঠাৎ মনে পড়ল ইশতিয়াকের কথা।
ওর কথাটা কি বলা উচিত ইভাকে? অবশ্যই বলা উচিত। এরকম বন্ধু থাকলে অলওয়েজ বিপদে পড়তে হবে। আর ইভা অল্পতেই সবাইকে আপন করে নেয়। এটারও সুযোগ নিতে দ্বিধা করবে না ইশতিয়াক। এরকম দুমুখ সাপের সাথে বন্ধুত্ব না রাখাটাই শ্রেয়। ইতস্তত করে পুরো ঘটনাটাই ইভাকে বলে দিল রুহি। রেগে গেল ইভা। ইশতিয়াক যে এতটা নিচে নেমে যাবে ভাবতেও পারেনি। ওর চরিত্রে দোষ আছে আর রুহিকে পছন্দ করে এটা ইভা আগেই জানত। ভেবেছিল ওকে সব বুঝিয়ে বললে অন্তত বন্ধুত্বের খাতিরে রুহিকে আর ডিস্টার্ব করবে না। অথচ কত বড় কাণ্ড করে বসল। বন্ধুমহলে এরকম বেইমান আছে ভাবতেই গা ঘিন ঘিন করে উঠল ইভার। ভালো সেজে সবার সাথে মিশে যাওয়া শত্রুদের চিনতে খুবই কষ্ট হয়। তাই কারো সাথে বন্ধুত্ব করার আগে অন্তত 10 বার ভাবা আর পরখ করে নেওয়া উচিত। ইভা বলল, ওই বাচ্চার বিরুদ্ধে যদি আমি হেডের কাছে কমপ্লেইন না জানাই আর ভার্সিটি থেকে বের না করতে পারি, তাহলে আমার নামও ইভা নয়। হারামির বা। রুহি মিনমিন করে বলল, সব আমার জন্য। আমার জন্য তোমাদের বন্ধুত্ব নষ্ট হল। রুহি তুই চুপ কর। ওইরকম দুশ্চরিত্র বন্ধু আমার দরকার নাই। লোকটা ভালো নয়। জানতাম। কিন্তু এত বার বাড়তে পারে ভাবিনি। থাক, যা হবার হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দিস রুহি। আপু তুমি চুপ করো। ইভা আরও কিছু বলতে যাওয়ার আগেই রুমে ঢুকল পার্লারের মেয়েরা। সাথে রাতুলের কিছু কাজিন। মেয়েকে এবার সাজানো হবে। কথা বলার জন্যেই হইচইয়ের কারণে। রুহি সেখান থেকে বসে বসে দেখতে লাগল। ওর বিয়ের সময় জাঁকজমকপূর্ণভাবে সাজেনি ও। শাড়িও পরেনি। কবুল বলেই অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন জ্ঞান ফেরার পর শিয়েরে দেখতে পায় বিভোরকে। ভোরের ঠান্ডা হাওয়ায় অতীব সুন্দর পুরুষটি বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমাচ্ছিল। দেখতে আদুরে বেড়ালের মতো লাগছিল। ধূসর রঙের আলোর ছটায় যখন পৃথিবীর আকাশ ছেয়ে গিয়েছিল, একগুচ্ছ দৈবাত হাওয়া এসে বারবার জানান দিচ্ছিল পৃথিবী কারো প্রেমে পড়েছে। কার প্রেমে পড়েছে সেটা রুহি বোধহয় টের পেয়েছিল। আগ্নেয়গিরির রূপ ধারণ করেছিল সেই ভালো লাগা। ভালোবাসায় রূপান্তরিত হয়েছে সেই ভালো লাগা। সেই আগ্নেয়গিরির আগুনেই তো রুহি এখনো পুড়ছে, মরছে। সন্ধ্যার দিকে ইভার সাজগোজ সম্পন্ন হল। খয়েরি রঙের কারুকার্যমণ্ডিত বেনারসি শাড়ি আর বউয়ের মতো লুকে ইভাকে পরীর মতো লাগছিল। বাসায় গিজগিজ করছে মেহমান। সবাই বরবউয়ের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত। রুহি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় সামনে পড়ল নীরব। রুহিকে দেখে হাতের কাজগুলো দ্রুত সেরে ফেলল। তারপর ডাক দিল। রুহি সৌজন্যমূলক হাসি দিল। নীরব টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, কেমন আছো? ভালো। আপনি? তোমাকে দেখে অনেক ভালো হয়ে গেলাম। বিরক্তি এসে গেল রুহির। এর হাত থেকে কিভাবে নিস্তার পাবে ভাবছে। নীরব বলল, চলো বাড়িটা ঘুরে দেখাই। রুহি বলল, জি। নীরব রুহির সাথে কথা বলতে বলতে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছিল। বাগান, লন ঘুরে এসে ছাদে গেল ওরা। এই দৃশ্য চোখে পড়ল বিভোরের। কতক্ষণ ধরে খুঁজে চলেছে রুহিকে। আরও কিনা নীরবের সাথে ঘুরছে। রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে গেল ও। দেখল নীরবের কথায় হেসে কুটিকুটি হচ্ছে রুহি। এক পর্যায়ে নীরব রুহির হাত ধরে।
রুহি তখন সেই খেয়ালে নেই, নীরবের কথায় খুব হাসি পাচ্ছিল ওর। বিভোরের চোয়াল শক্ত হয়ে এলো। এত দূর চলে গিয়েছে নীরব, আর রুহি কিছু বলছেও না। বিভোরের সাথে কথাই বলতে চায় না আর নীরবের সাথে গল্প জুড়ে দিয়েছে। অনেক হয়েছে, আর নয়। রুহিকে বুঝিয়ে দিতে হবে বিভোর ওর সব। দ্বিতীয় কোনো পুরুষ ওর জীবনে জায়গা নিতে পারবে না। বিভোর রক্তবর্ণ চেহারা নিয়ে ছাদে ঢুকল। নীরবের হাত থেকে রুহির হাত ঝটকা মেরে ফেলে দিয়ে টানতে টানতে রুহিকে নিয়ে এলো। নীরব আর রুহি দুজনই অবাক হয়ে গেল। রুহি বলল, হচ্ছেটা কি এসব? আমার হাত ছাড়ুন। বিভোর ওর কথার জবাব দিল না। হিড়হিড় করে টেনে নিচে নেমে এলো। তারপর বেরিয়ে পড়ল রুহিকে নিয়ে। এক প্রকার জোর করে রুহিকে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিল। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে নাসিমাকে ফোন করে জানিয়ে দিল রুহি আর ও একসাথে একটা জায়গায় যাচ্ছে। রুহি বিভোরের কাণ্ডকারখানায় শকট হয়ে গিয়েছে। চোখমুখ অসহায় হয়ে আছে। চুলগুলো খোপা করে ব্যস্ত কণ্ঠে বলল, কোথায় যাবেন আমাকে নিয়ে? বিভোর তখনও রেগে। গাড়ি স্টার্ট করতে করতে বলল, কেন? ওই নীরবকে ছেড়ে যেতে মন চায় না তোমার? কি বলছেন আপনি? ওনাকে ছেড়ে যেতে মন চায় না মানে? গাড়ি থামান, আমি কোথাও যাব না আপনার সাথে। তোমার চাওয়া পাওয়া আমি জানতে চাইনি। পরপুরুষের সঙ্গে হাত ধরে কথা বলা কোথা থেকে শিখেছ? তোমাকে ভালো ভাবতাম, আর তুমি কি না? রুহি বলল, আমি কি করেছি আমি? লোকটা তোমার হাত ধরে কথা বলল কেন? আর তুমি কিছু বললে না কেন? ওয়েট, নীরব ছেলেটা তোমাকে প্রপোজ করেছে নাকি? তাই তুমি হেসে কথা বলছিলে। বিভোরের উদ্ভট কথাবার্তা ভালো লাগছে না রুহির। নীরব যদি ওকে প্রপোজ করে তাহলে ওরই বা সমস্যা কোথায়? ও নিজে প্রেম করতে পারবে, তাহলে রুহি কেন করতে পারবে না? অবশ্য রুহি বিভোরের মতো বেঈমান ও নয়। কখনোই ভালোবাসবে না কাউকে। ভালোবাসে তো এই উল্লুক ডাক্তারটাকেই। রাতের শহর। রাস্তার কোনায় কোনায় ঘাপটি মেরে বসে আছে অন্ধকার। বিভোরের সাথে বসে অস্বস্তিতে গাঁট হয়ে বসে আছে রুহি। বুঝতে পারছে না বিভোর এরকম কেন। দীর্ঘক্ষণ পরে একটা বাসার সামনে গাড়ি থামালো বিভোর। নীরবতা ভেঙ্গে বলে উঠল, নামো। রুহি অবাক হয়ে বলল, এটা কার বাসা? বিভোর সিটবেল্ট খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে বলল, এটা তোমার শ্বশুরের বাড়ি, তোমার বরের বাড়ি। রুহি অবাক হয়ে গেল। ওদের বাসায় কেন নিয়ে এসেছে? এখানে রুহির কি কাজ? তাছাড়া বিভোরের মা বাবা সবাই তো ইভার ওখানে। তাহলে খালি বাসায় কেন নিয়ে এলো ওকে? বিভোরের মতলব ভালো ঠেকেছে না রুহির। বিভোর বলল, নামো গাড়ি থেকে। নামব না। আমাকে বাসায় দিয়ে আসুন। বিভোর ধমক দিয়ে বলল, নামতে বলছি নামো। রুহি থম মেরে বসে রইল। কিছুতেই নামবে না ও। বিভোর রেগে গেল। দরজা খুলে টেনে বের করল গাড়ি থেকে। তারপর হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেল। দারোয়ানকে গাড়ির চাবি দিয়ে বলল গাড়িটা পার্ক করে দিতে। রুহি বলল, পার্ক করবে কেন? আমি বাসায় যাব কখন? মুচকি হেসে বিভোর বলল, যাবে না। যাব না মানে? বিভোর গম্ভীর মুখে উত্তর দিল, তোমার বর কি ভিক্ষুক? তার কি বাড়িঘর নেই?
জানি না। শুনো, তোমার বর যথেষ্ট এস্টাবলিশড। ওর যথেষ্ট টাকা পয়সা আছে নিজের বউয়ের দায়িত্ব নেওয়ার জন্য। তাহলে তুমি কেন আরেকজনের বাড়িতে থাকবে? রুহিকে কোনো কিছু বলার অবকাশ না দিয়ে চাবি দিয়ে দরজা খুলে বাসার ভেতরে ঢুকল। রুহিকে ছেড়ে দরজা বন্ধ করে ওকে বসতে বলল। ডাক্তারের হিংস্র চাহনি দেখে রুহি ভয় পেয়ে বাধ্য মেয়ের মতো বসে পড়ল। ওর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিভোর ঘরে গেল ফ্রেশ হতে। ওদিকে রুহি অবাকের পর অবাক হচ্ছে। ডাক্তার বউয়ের দায়িত্ব নিতে চাইছে। সত্যিই নাকি ছলনা? বিভোর তো সবসময় ভনিতা করতে পছন্দ করে। এই 5 দিনে রুহি লোকটাকে মোটামুটি বুঝতে পেরে গিয়েছে। এমন তো আবার নয় যে এখন দায়িত্ব নেওয়ার কথা বলে পড়ে রুহিকে আবার ছেড়ে দিল। শুধু স্বপ্ন দেখাচ্ছে? হতেই পারে। কিছু কিছু পুরুষ স্বপ্ন দেখাতে ভালোবাসে, তবে পূরণ করতে নয়। কে জানে বিভোর কেমন। ফ্রেশ হয়ে আসতে বিভোর বেশ সময় নিল। ঘড়ির কাঁটা 10-এর ঘরে। নিঝুম রাত। পাতার সনসন শব্দ শোনা যাচ্ছে। ঝড় হবে বোধহয়। বিভোর মাকে ফোন করল। নাসিমা রেগে আগুন হয়ে আছে। রুহি কোথায়, ওরা কোথায়, কি করছে, কি খেয়েছে, কখন বাসায় ফিরবে এসব প্রশ্ন করতে লাগল। বিভোর শুধু বলল, আজ ফিরতে পারবো না। মেয়েটা ঠিকই আছে। চিন্তা করো না। ফিরতে পারবি না মানে কি? মানেটা পরে বুঝিয়ে বলবো। আই হোপ তোমরা বুঝতে পারবে। তোর মাথায় যে কি চলে বুঝি না। তোমরা বাসায় চলে গিয়েছ? হ্যাঁ। ওদেরকে নিয়ে এসেছি। ভালোই হলো। এই, তোরা কি ও বাড়ি থেকে খেয়ে এসেছিস? সময় পাইনি। তাহলে খাবি কি? আছিস কোথায় সেটা তো বল। খাওয়া নিয়ে চিন্তা করো না। পরে সব বলবো। আচ্ছা। বিভোর আরও টুকটাক কথা বলে ফোন রেখে দিল। খাওয়া নিয়ে সমস্যা নেই, রুহিকে দিয়ে রাঁধিয়ে নিবে। আবার এটাও ভাবল, ওর বউ কেন রাঁধবে? ওর কি হাত পা নেই? ওর বউ থাকবে রাজরানীর মতো। শুধু বিভোরকে ভালোবাসলে, ওর পরিবারকে ভালোবাসলেই হবে। খুব সাধারণ একটা জীবন, কিন্তু চমৎকার হতে হবে। তাছাড়া বিভোর নিজেও রাঁধতে পারে। একেবারে অখাদ্য যে হয়, তা নয়। বিভোর ড্রয়িং রুমে এসে দেখল রুহি ঘুমাচ্ছে। বোধহয় হঠাৎ চোখ লেগে গিয়েছে। ওর ওড়না এলোমেলো হয়ে আছে। বিভোর দ্রুত চোখ সরিয়ে নিল। ভাবল ডাকবে কিনা। পরে নিজেই মনে মনে বলল, রক্তজবা তো আমারই বউ। তাহলে সমস্যাটা কোথায়? বিভোর নিজেই রুহির ওড়না ঠিক করে ওকে সোফায় শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল। বাইরে বাতাস আছে বিধায় জানালাটা ফাঁক করে দিল। জানালার ওপাশে আছে বিরাটাকার হিজল গাছ। গাছটাতে ফুটে আছে লালচে ফুল। রাতের বেলা দেখতে অদ্ভুত লাগে। বিভোর চলে গেল রান্নাঘরে। ফ্রিজ থেকে ডিম নিল, মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখল। ডাল রাঁধবে কিনা ভাবল, যদিও এটা রাঁধতে পারে না। রুহি আজ প্রথম ওর রান্না খাবে, ভালো মতোই করতে হবে সবকিছু। বিভোর একবার ইউটিউবে সবকিছু দেখে নিল। চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় মনোযোগ দিল। ঘড়ির কাঁটা 11:30। তখনই টিকটিক করে ঘড়িটা শব্দ করতে লাগল। ঘুম ভেঙে গেল রুহির। কোথায় আছে প্রথমে বুঝতে পারল না। ঘোর নিয়েই পিটপিট করে চারপাশে চোখ বুলাল।
বিভোরের বাসায় আছে হুম। রুহি ক্লান্ত ভঙ্গিতে সোফায় ঠেস দিয়ে বসল। ঘুমের মাঝখানে বাধা পড়লে সারারাত না ঘুমিয়ে কাটাতে হয় রুহির। তার উপর আজ জায়গা বদল হয়েছে। কিভাবে কি করবে বুঝতে পারছে না। তবে এটা নিশ্চিত আজ ওকে এখানেই থাকতে হবে। কিন্তু লোকটা কই? খালি বাসায় কেমন গা ছমছম করছে ওর। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। বিভোর রান্না করছে। এখন সে পেঁয়াজ কাটায় ব্যস্ত। রুহিকে দেখতে পেয়ে মিষ্টি করে হাসল। বলল, ঘুম ভেঙেছে মহারানীর? দেখতেই তো পাচ্ছেন। আর আমি কোনো মহারানী নই, আমি তো দাসী। কে বলেছে এই কথা? রুহি একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, সবাই পদে পদে বুঝিয়ে দেয়। বিভোর ভাবলেশহীনভাবে বলল, যেমন? সত্যিই শুনতে চাইছেন? ডেফিনেটলি। আমার কথা শোনার সময় আপনার আছে নাকি? বিভোর মুখ টিপে হাসল। পেঁয়াজ কাটায় আবারও মনোযোগ দিয়ে বলল, বলেই দেখো না, শুনি কিনা। রুহি ইতস্তত করে বলল, এই যেমন আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সেটাও ভেঙ্গে যাবে। সেদিন ইশতিয়াক ভাই সুযোগ নিতে চাইল। ইভা আপুর বন্ধু নীরব সাহেবও সেই লিস্টে আছে। যদিও উনি খারাপ মানুষ নন, ফ্রি মাইন্ডের। কিন্তু তাও, সবাই আমাকে দয়াই করে। বিভোর নীরবের কথা শুনে রেগে গেল। হাতের ছুরিটা দিয়ে শক্ত করে টেবিলের উপর আঘাত করল। দাঁতে দাঁত চেপে বলল, বিশ্রী ঘটনাটা ভুলে যাও, দেন ওই নীরবের কথা আমার সামনে কখনো তুলবে না। গট ইট? কেন? লোকটাকে আমার সহ্য হয় না। কিন্তু আমি তো আর আপনার মতো নই। বিভোর রেগে গেল। বলল, তুমি কি মিন করতে চাইছ? উনি সবার চেয়ে আলাদা, ফ্রি মাইন্ডেড। বিভোর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হি ইজ আ বাস্টার্ড। আপনার ভাষা ঠিক করুন। এগুলো আপনার সাথে যায় না। তুমিও তাহলে এর কথা বলবে না। সেটা আমার ব্যাপার। নেভার। আমার সাথেও জড়িয়ে আছে কোচ, ইউ আর মাই ওয়াইফ। রুহি অস্বস্তি বোধ করল। চোখগুলো ঝাপসা হয়ে আছে। হাত মুখ ধুতে পারলে ভালো হতো। বিভোরের প্রত্যেকটি কথায় কেমন আজব আজব। বুঝতে পারে না রুহি। কোনো কথার মর্মার্থ উদ্ধার করা সম্ভব নয়। এতই যদি বউ হিসেবে মানে তাহলে সমাজের কাছে পরিচয় দিতে চায় না কেন? ছাড়তে চায় কেন? জিজ্ঞেস করবে নাকি ডাক্তারকে? রুহিকে অন্যমনস্ক দেখে বিভোর হালকা কাশি দিয়ে বলল, কিছু বলবেন মনে হচ্ছে বিবি সাহেবা? আপনি রান্না করছেন? জি বিবি সাহেবা। রুহি অবাক হয়ে বলল, কে বিবি সাহেবা? আমি কারো বিবি নই। সেটা তোমাকে বলতে হবেন। যাও টেবিলে, খাবার নিয়ে আসছি। আমি খাব না। বিভোর রেগে বলল, বললেই হলো। আমি এত কষ্ট করে রাঁধলাম আপনার জন্য, আর আপনি এত সহজে না করে দিলেন। বরের কথা না শুনলে কি হয় জানো তো? যাও বলছি এক্ষুনি। রুহি আমতা আমতা করে বলল, আপনাদের ওয়াশরুমটা কোথায়? বলো আমাদের। যাই হোক, কোথায়? ড্রয়িং রুমের তাতে একটা সমস্যা আছে, তুমি বাঁদিকে গিয়ে ডান পাশের করিডোর ধরে এগিয়ে যাও। দেন আমার ঘর পাবে, ওখানে ওয়াশরুমটা ফাঁকা আছে। রুহির মাথা চক্কর মারল।
এত প্যাচালো কথাবার্তা কেন বলে বিভোর তাও ধীরে ধীরে সেদিকে গেল। বিভোরের ঘরটা অতি সহজেই চিনতে পারল রুহি। ওর হাসিমুখে তোলা অনেক ফটো দেয়ালের ফ্রেমে ঝুলানো। সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়, খাতাপত্র, বই, ফাইল সবকিছু এদিক ওদিক পড়ে আছে। রুহি ওয়াশরুমে গেল। বিশাল বড় ওয়াশরুম, বাথটাবও আছে, বড়লোকের বিরাট কারবার। রুহি হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর যেই না বেরুতে যাবে তখনই সাবানের ফেনায় পা পিছলিয়ে পড়ে গেল। কোমরে ব্যথা পেয়ে চিল্লিয়ে উঠল। ডাইনিংয়ে খাবার সাজাচ্ছিল বিভোর। রুহির চিল্লানি শুনে হন্তদন্ত হয়ে ছুটে গেল। ভেতর থেকে দরজা খোলাই ছিল। ও ঠেলে ভেতরে ঢুকে দেখল রুহি পা পিছলে পড়ে গিয়েছে। বিভোর ওকে সাহায্য করার চেষ্টা করল, কিন্তু রুহি দাঁড়াতেই পারল না। বাধ্য হয়ে রুহিকে এক প্রকার কোলে তুলে রুমে নিয়ে এলো বিভোর। রুহি কাঁদতে কাঁদতে বলল, আপনি এত অলস? ফ্লোরে সাবানের ফেনা ফেলেছেন, সেটা ধুলেন না কেন? নোংরা লোক একটা। বিভোর ভ্রু কুঁচকে তাকিয়ে রইল রুহির দিকে। ঝড়ো হাওয়া বইছে। বাতাসের দাপুটে শক্তির কাছে হার মেনে ধুলোবালি উড়ুউড়ি করছে। তন্দ্রাচ্ছন্ন শহর। মেঘের গর্জন শোনা যাচ্ছে। ল্যাম্পপোস্টের বাতিগুলো টিমটিম করে জ্বলছে। কাঁঠাল গাছের কয়েকটা পাতা জানালা দিয়ে উড়ে এসে বিভোরের ঘরের মেঝেতে পড়েছে। রুহি চুপচাপ বসে ডাক্তারের কর্মকাণ্ড দেখছে। এই মুহূর্তে বিভোর নিজেকে গোছালো প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। সোফার কুশন তুলে রেখেছে, খাতাপত্র, ফাইল ডেস্কে রেখেছে। অতিরিক্ত বালিশগুলো ওয়ার্ড্রোবে ঢুকিয়েছে। ধোয়ার জন্য কাপড়গুলো বাস্কেটে রেখেছে। সবকিছু গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ফ্লোরটাকে মুছেছে। অতঃপর ওয়াশরুমের ফ্লোরের সাবানের ফেনা ধুয়ে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় এসে বসল। গম্ভীর কণ্ঠে বলল, এবার বুঝলে, আমি নিজের কাজ নিজেই করতে পারি। রুহি কিছু বলল না। বিভোর হঠাৎ মনে পড়ে যাওয়াতে বলল, খাবে চলো। একবার বললাম না খাবো না আমি। বিভোর চোখগুলো ছোট ছোট করে রুহির দিকে তাকাল। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ওর হাতটা নিজের কোলে টেনে নিল। তারপর পালস রেট চেক করল, চোখগুলো টেনে টেনে দেখল। তারপর কিছু হাবিজাবি প্রশ্ন করল। রুহি অবাক হয়ে বলল, এসব আপনি কি করছেন? তোমাকে চেক করছি। চেক করার কি আছে? তোমার না জানলেও চলবে। রুহি বলল, এত ডাক্তারি দেখাবেন না। ওকে, আপনি যে একজন ডাক্তার সেটা মিনিটে মিনিটে প্রুফ করার দরকার নেই। বিভোর রেগে গিয়ে বলল, তোমার ফালতু কথাবার্তা বন্ধ করো। হুহ। বিভোর রুহির হাতটাতে মুচড়ে ধরে বলল, কি খাও তুমি? কঙ্কালের মতো দেখাচ্ছে তোমাকে। হাড্ডি ভেসে উঠেছে। শরীরে তো একদম পুষ্টি নেই, তার উপর বড় বড় বুলি ফুটছে মুখ দিয়ে। এই, তোমার ওজন কত? বিভোরের ধমক শুনে রুহি গড়গড় করে বলল, ৪৫। বিভোর চোখ বড় বড় করে বলল, হোয়াট টট? অবাক হওয়ার মতো কিছু তো হয়নি। শুনো, একদম বড়দের মতো কথা বলবে না। তোমার জন্মের ৫ বছর আগে আমার জন্ম হয়েছে। মুখে মুখে তর্ক করা একদম সাজে না তোমার। একদম মুখ বন্ধ করে থাকো। আমি তো তর্ক করিনি। আবার কথা বলছো? এত বেয়াদব কবে থেকে হলে তুমি? দেখতে তো আলাভোলা মনে হয়।
আপনাকে দেখেও তো মনে হয় দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আপনি। কোনো ডাউট আছে? জি। আপনি উপরে যেরকম সুন্দর দেখতে, ভেতর দিয়ে ততটাই বিশ্রী। বিভোর রুহির মুখে নিজের সম্বন্ধে নিন্দা শুনে প্রচণ্ড রাগল। কি এমন করেছে ও? শুনো, তুমি বেশি কথা বলবে না। অবশ্যই বলবো। আপনি আমারকে যে আপনার কথা শুনব? কিছু হন নাকি আপনি? রুহির কথায় স্পষ্ট অভিমান, অভিযোগ, রাগ ছিল। যে কেউ তা টের পাবে। বিভোর বুঝতে পেরে আড়ালে মুখ টিপে হাসল। তারপর উঠে অন্য পাশ দিয়ে ঘুরে একদম রুহির কাছে গিয়ে বসল। সামনাসামনি বসে রুহির চোখের দিকে তাকিয়ে রইল। এবার রুহিকে অস্বস্তি ঘিরে ধরল। মানুষটা এভাবে তাকিয়ে আছে কেন? যেন ধারালো কোনো সূচ। রুহি কেন বিভোরের চোখের ভাষা বুঝতে পারছে না? এত কঠিন কেন ওই চোখের ভাষা? রুহি মাথা নিচু করে ফেলল। ওর চোখগুলো ভিজে উঠেছে। ওড়নার কোনা দিয়ে মুছে নিল। রুহিকে আচমকা অবাক করে দিয়ে বিভোর ওকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। রুহির মাথা বিভোরের উন্মুক্ত বুকের উপর সীমাবদ্ধ। ডাক্তারের হার্টবিটের জোরালো শব্দ রুহির কানে বাজছিল। এই জড়িয়ে ধরাতে যেন কোনো গভীর অনুভূতি লুকোনো ছিল। বিভোর রুহির কপালে ঠোঁট ছোঁয়াল। রুহি ফুপিয়ে কেঁদে উঠল। বিভোরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল রুহি। আর যদি সুযোগ না আসে? বিভোর ওর কপালে নাক ঘষে নরম গলায় বলল। এভাবে কেউ জড়িয়ে ধরে? আরও কিছু বলতে যাবার আগেই চুপ করে গেল। মহারানী এখন কাঁদছে। বিরক্ত না করাই শ্রেয়। কাঁদুক, অভিমান না কমলেও কষ্ট তো কমবে। বিভোর হাসল শুধু। যতটা লুকোতে চায় মেয়েটা তারও বেশি ধরা পড়ে যায়। সবকিছু বুঝেও বিভোরের কিছুই বুঝে না মেয়েটা। এক পর্যায়ে রুহির হাত আলগা হয়ে এলো। ঝট করে উঠে বসল। এতক্ষণ কি করছিল মাথায় আসতেই নিজের উপর রাগ হল। এত শক্ত থাকার পরেও মানুষটার বুকে একটু আশ্রয় পেয়ে গলে আইসক্রিম হয়ে গেল। ভালোবাসার কাঙাল বোধ হয় একেই বলে। ওকে এই অস্বস্তি থেকে সহজ করার জন্য বিভোর বলল, খেতে চলো। ব্যথা কমেছে? যেতে পারবে? রুহি মাথা নাড়িয়ে না করল। পিঠে চিনচিনে ব্যথা করছে। বিভোর বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর হাতে করে সব খাবারদাবার নিয়ে এলো। সবকিছু টিটেবিলের ওপর রেখে একটা প্লেটে খাবার তুলে নিল। সেটাকে মাখিয়ে এক লোকমা ভাত তুলে ধরল রুহির সামনে। রুহি অবাক হয়ে বলল, কি করছেন? বেশি কথা না বলে খাও, নইলে এখন তোমার হাতে আমি খাব। না না, খাচ্ছি আমি। বিভোরের হাতে খেতে গিয়ে রুহি দেখল এই ডাক্তার ওকে লজ্জায় ফেলার সকল ট্রিক্স ট্রাই করছে। খাবার মুখের সামনে ধরে পেছনে নিয়ে যাচ্ছে, আবার দাঁত কেলিয়ে হাসছে। বলছে, তোমার যে মুরগি খাবার প্রতি এত শখ বললেই হতো। আমি সব মুরগি ভেজে দিতাম। শুধু শুধু মাছডাল রান্না করালে। আমি কোথায় মুরগি খাচ্ছি, আপনিই তো দিচ্ছেন। ছি! মোরগ জাতির প্রতি সমবেদনা রইল। ওদের সাথে দেখা হলে মুখ দেখানোর জো থাকবে না। রুহি বলল, কেন? মোরগের বউকে তুলে নিয়ে এসেছি না তোমার জন্য, তাকেই কষা করে তোমাকে খাওয়াচ্ছি। সে ব্যাটা আমাকে দেখলেই তো জিজ্ঞেস করবে বেচারার বউ কোথায়। তখন আমি কি বলবো, কিভাবে মুখ দেখাবো ভাবতে পারছ? রুহি হেসে ফেলল। তারপর খাওয়া দাওয়া শেষ করল।
বিভোর সবকিছু ধুয়ে মুছে শেলফে রেখে দিল। গুছানোর কাজ শেষ করে নিজের ঘরে গেল। রুহি আগের মতোই বসে আছে। ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল, আমি ঘুমাবো কোথায়? বিভোর বলল, এখানে। রুহি চোখ বড় বড় করে বলল, এখানে মানে? এটা তো আপনার ঘর। আমি এখানে থাকব না। রিল্যাক্স হও। আমরা দুজনেই এখানে থাকব। রুহি বলল, কখনোই না। শুনো, এটাতে অবাক হওয়ার কিছুই হয়নি। ইটস নর্মাল কোজ, আমরা দুজনেই জানি আমাদের মধ্যে সম্পর্ক কি। রুহি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জানলেই হয় না, মানতেও হয়। আপনি তো কিছু মানেনি না। আমাকে অন্য একটা ঘর ঠিক করে দিন। আমি কিছুতেই আপনার সঙ্গে থাকব না। রুহিকে রেগে যেতে দেখে বিভোর বলল, ওকে ওকে, পাশের ঘরটাতে থাকতে পারো। তুমি কি ভাবছো আমি সুযোগ নেব? কখনোই না। আমি এতটাও খারাপ নয়। রুহি কিছু বলল না। রাত প্রায় 12:30টার উপরে। রুহির ফোন বেজে উঠল। স্ক্রিনে নীরবের নাম। রুহি কেটে দিল। আবার ফোন দিল নীরব। বিভোর সবটাই দেখেছে, তাকিয়ে দেখছে নীরবের কর্মকাণ্ড। রাগে গা কেঁপে উঠল। এ তো আস্ত বেয়াদব। এত রাতে একটা মেয়েকে কিভাবে কেউ ফোন দিতে পারে? মিনিমাম সেন্স নেই নাকি? তার উপর বিভোর ওকে সহ্য করতে পারে না। ওদিকে 4বার কল কাটার পরেও যখন নীরব ফোন দিয়েই যাচ্ছে বাধ্য হয়ে রুহি ফোন রিসিভ করল। ওপাশ থেকে নীরব হাসিমুখে বলল, কি করো রুহি? দাঁতে দাঁত চেপে রুহি বলল, কিছু না। ঘুমাবো। ওহহ। আচ্ছা, তুমি তখন বিভোরের সাথে কোথায় গেলে? রুহি মনে মনে বলল, তোকে বলবো কেন? কিন্তু উত্তর দিল, কাজ ছিল ওনার সাথে। নীরব আহ্লাদী কণ্ঠে বলল, কিন্তু এভাবে কেউ কারো হাত ধরে টেনে নিয়ে যায় নাকি? জানো, এটা দেখে কিন্তু আমি রেগে গিয়েছি। মনে হচ্ছিল তোমার ওপর কত জনমের অধিকার আছে বিভোরের। পরবর্তীতে কাউকে নিজের হাত ধরতে দেবে না। রুহি ওর কথায় বিরক্ত হয়ে গেল। কত বড় সাহস! বিভোরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। রুহি ঠিক করল ভদ্রভাবে কথা বলে ফোনটা রেখে দিয়ে ওকে ব্লক করে দিবে। যেই ভাবা সেই কাজ। রুহি হেসে বলল, ঘুমাবো এখন। রাখি। নীরব বলল, এখনই না। চলো আজ ফোনে ফোনে গল্প করে রাত কাটিয়ে দিই। দুজ। এরপর আর কোনো কথা শোনা গেল না। রুহির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিভোর ফ্লোরে আছাড় দিল। 2 টুকরো হয়ে গেল ফোন। বিভোর রক্তবর্ণ চোখ নিয়ে বলল, এত দূর? ওই বাস্টার্ডের সাথে তুমি সারারাত গল্প করবে? সেজন্যই আমার সাথে থাকতে চাচ্ছ না? তুমি এত আশকারা দিয়েছ একে। ওকে, তুমি অন্য ঘরে থাকতে চেয়েছিলে তাই তো? কিন্তু আমি এখন তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। এখানেই, এই ঘরে, আমার সাথে এক বিছানায় থাকবে। রুহিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল বিভোর। রুহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে। নড়াচড়া করলে কিন্তু কিছু একটা করে ফেলব, তারপর আমার দোষ দিতে পারবে না। রুহি আর নড়ল না। কেঁদে দিল। বিভোর ধমকে উঠতেই আবার চুপ করে গেল। বিভোর শান্ত কণ্ঠে বলল, একটা গল্প শুনবে? রুহি ফুপাতে ফুপাতে বলল,
কার গল্প? শুনলেই বুঝবে, এই গল্প তো তুমি জানো। গল্পটা একটা বিশাল অঙ্কের মতো। আমার কষতে বারণ আছে। তুমি এটা কষে ফল বের করবে। বিভোরের কথায় কিছুই বোঝা গেল না প্রায়। রুহি চুপ করে রইল। ঝড়ো বাতাস এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মাঝে মধ্যে বাজ পড়ার শব্দ হচ্ছে। বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই বিভোর রুহির চুলে হাত বুলাতে বুলাতে গল্প বলা শুরু করল। চলবে ইনশাআল্লাহ।